ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউ জানে না, কাউকেও আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাস করত না। গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ। সেইটাই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেত না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম। আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমন ভাবে ভেবেছিল তেমন ভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষ দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পেছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ো চাকর, যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারলো ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে। আমি বললুম, কি হলো রে বুড়ো? বুড়ো বললে, না বাপু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। আমি বললুম, কিসের ভয়? তা জানি নে বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ হয়, শুনতে পাও না? আমি বললুম, আরে ইঁদুর টিদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ো ফোঁস করে বলল, এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? বিড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বিড়ালকে কি মাছ খাওয়াই না? আমি বললুম, বুড়ো তোমার কোনো ভয় নেই, এই তো আমি ঘুমোই, আমার তো কিছু হয় না। বুড়ো বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা। আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ো অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ পুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলির চর্চা করতে হতো। বুড়ো কখনো উকি মেরে দেখে যেত একখানা মরার হাত পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি। তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবতো নিশ্চয়ই। যাই হোক, এমনই অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহের চর্চার সময় উপস্থিত হল। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেকে দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা ছুরি আর সন্না হাতে চলে গেল তাদের চিড়ে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মরাই পাইনি। একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিল। অজিতের দুই দিদি, সুনীতি আর প্রকৃতি, তখন তাদের আসন্ন MA পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। দুই বোনের বয়সের তফাৎ এই বছরখানেকের হবে, কিন্তু দুজনে বরাবর স্কুলে ও কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন, তাই MA পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুবই কম চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নাম করা সুন্দরী, তারাও এই দুজন বোনের তুলনায় কিছুই নয়। বিশেষ করে অজিতের ছোট দি প্রকৃতির তুলনা মেলাভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতন তাকাতে নেই সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলুম যে আমার মাথা নিচু হয়ে গেল।
আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজার মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি। কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। শেষ দি আর ছোটদিকে তো ছোটবেলায় কত ঠেঙিয়েছি। বড়দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পিট্টি দিতাম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনো দিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতের বাড়ির একজন হয়ে গেলাম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা। তারা তো হিংসেই জ্বলে মরল। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে অজিতের দিদিদের দেখবার জন্য, সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষ দিকে ঠিক হলো সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্জিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেদিনই রাতের ট্রেনে 2 বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদি আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতাম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় যে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন করে অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতে এই মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এই নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমারই বা কদিনের আলাপ, তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না এই সবের পরে অজিতের উপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতন এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজন মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাবো যার ত্বক, পেশি ও শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছড়িয়ে দেব। দেখব আমাদেরই বইয়ে পড়া বিদ্যে মুখস্থবিদ্যের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যিই একটু অসহিষ্ণু হয়ে পড়েছিলাম। অন্য ছাত্রদের সব ছেদ্য মাঝে মাঝে উকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না।
সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত। অজিতকে আমি বলতুম, ওরে পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও জোটে না ভাগ্যে। অজিত বলতো, অত যদি তো তড়িঘড়ি থাকে, কাট তবে আমারই একখানা হাত কাট। এভাবেই চলছিল। একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে। এতদিন অপেক্ষা করার পরেও এ তো মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলুম। আমরা দৌড়ে আমাদের মরাটা দেখতে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত। ঘরের অন্যান্য সবের মতন ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতন অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেগে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আচরও পারি তো দেব, তারপর কাল থেকে দুজন শকুনির মতন ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউ ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো, কিন্তু যেরকম ভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন, তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমন ভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললুম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটি অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়র দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই লাশ এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলে মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে, এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল, ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম, এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তীরে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ। অজিত বলল, দুঃখ করিস নে,
জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে। তাই যেমন বিরক্ত বোধ করছিলুম, তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করেও মায়া লাগছিল। বেচারার আত্মীয়ের দেহ, তার সদ্গতি না হলে তিনি বা শান্তি পাবে কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটা সন্ধান পেলেন? সেইটাই আশ্চর্য। নিশ্চয়ই অনেকদিন ধরে ওত পেতেছিলেন। যেমনি টেবিলে লাশ আছে অমনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন, বর্ণহীন, শুষ্ক, কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো করে ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুজে কলেজে গেলুম। প্রথমে খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম, শুনলুম কেউই লাশ দাবি করতে আসেননি। শুনলাম এতদিন পরেও লাশ দাবি করবার কারোরই নাকি অধিকার নেই। দাবি করবার জন্য সময়সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়। কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদের গৃহে গেল, যে যার মরার কাছে। পাছে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলুম না। কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে তিনি বোধহয় নিরাশ মনে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করতে উত্তর পেলুম, আলবাত পারি। ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের, আর কারণ নয়। এই শুনে আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজন একসঙ্গে কাজ আরম্ভ করব। কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অত্যন্ত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি। মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গেই দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের উপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখছিলেন। মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন। একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন। তারপর বললেন, এ দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলুম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন। তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ। অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নন। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতন সুন্দরী পৃথিবীতে নেই। সে শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তা কি বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব?
ভই হোক আর সত্যিই হোক, অজিতকে কিন্তু এ মরা ছুতে দেওয়া যাবে না। আমিও যে ছোবো না তা একরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতদের বাড়ি। অজিতের মায়ের সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধহয়। সুনীতি ঘরে আছে, যাও তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর, বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমাচ্ছে। বুকের উপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে, কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়েও কে? সুনীতিদি তো নয়, ও যে প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতন। অজিতে সেই ছোটদি যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম, তখন দেখলুম সুনীতিদি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছে। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতিদি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। আমার চাকরি নিয়ে ঠাট্টা করবেন না প্লিজ। কলেজ এলাকার ছেলে ছোকরাদের কাছ থেকে ব্যঙ্গ বিদ্রুপের অনেক খোঁচা সহ্য করেছি। শহরের লাশ রাখা ঘরে রাতের কেরানির কাজ যে আমার খুব একটা পছন্দ তা নয়, তবে তার কতকগুলো সুবিধেও আছে। প্রথমত, এ চাকরিতে দিনের বেলায় কলেজে পড়াশোনা করার সুবিধা রয়েছে এবং রাতে সামান্য নিয়মমাফিক কাজ ও তন্দ্রার ফাঁকে ফাঁকে বই নিয়ে বসার যথেষ্ট সময় পাওয়া যায়। ক্যালকুলাসের কোনো অঙ্ক নিয়ে যখন মাথার মধ্যে তোলপাড় করছি, তখন লেবেল লাগানো নম্বর দেওয়া ড্রয়ারে শুয়ে থাকা বাসিন্দারা আমাকে খুব একটা বিরক্তি করে না, অন্তত আমি তাই ভাবতাম। এই রাতেও আমি এসে রোজকার মতো ওলাফ ডেলিকে ছুটি দিলাম। ওলাফ সবসময় কাজ নিয়ে লেগে থাকে। কাজ নিয়ে লেগে থাকার কারণ ওর বয়স আর খোঁড়া পা। চাকরি ছেড়ে পালাবার এই মুহূর্তটার জন্যই যেন প্রতিদিন ও বেঁচে থাকে। সুতরাং বরাবরের মতো এক নিঃশ্বাসে ঘোঁত করতে করতেও বেরিয়ে গেল। গভীর নিস্তব্ধতায় ভরা পাশের ঘরে এসে ফ্লাস্ক, ট্রানজিস্টার, রেডিও ও কয়েকটা পড়ার বই ডেস্কের উপর নামিয়ে রাখলাম। আমি এখন সম্পূর্ণ একা। রেকর্ডের ভারী খাতাটা সামনে টেনে নিলাম চোখ বুলিয়ে নেবার জন্য। রোজকার নামধামগুলো ওলাফ ওর পরিষ্কার টানা হাতের লেখায় লিখে রেখেছে। জলে ডোবা যুবক, মোটর দুর্ঘটনায় মৃত মহিলা ও পুরুষ, বিছানায় আগুন লাগা সত্ত্বেও জেগে ওঠেনি এমন এক মাতাল, ছুরির লড়াইয়ে হেরে যাওয়া যুবক, নদীতে পাওয়া মহিলার মৃতদেহ। না, ওলাফের দিনটা রোজকার মতোই কেটেছে। গত সপ্তাহের বুড়িটার মতো কোনো লাশ আসেনি। বুড়িটা জঘন্য, নোংরা এবং সেই রকমই নোংরা এক বাসায় একা একা থাকত। এমনিতে ছিল বদ্ধ পাগল, কিন্তু সবসময়ই এক স্বপ্নের দেশে বাস করত সে, যেখানে সে নোংরা নয়, বুড়ি নয়, সকলের করুণার পাত্রী নয়, বরং সে ভাবত অন্ধকারের শক্তির ওপর তার খবরদারির ক্ষমতা আছে। অজ্ঞতা ও কুসংস্কারের ডিপো ছিল সেই বস্তি অঞ্চলটা, এবং বুড়ির প্রতিবেশীরা সত্যি সত্যি তাকে ডাইনি ভাবত, তার অলৌকিক ক্ষমতার বিশ্বাস করত। অবশ্য তাকে দেখেও তাই মনে হতো। কঙ্কালের মতো মুখ, লম্বা নাকের ডগায় একটা আঁচিল, মুখে একটাও দাঁত না থাকায় থুতনিটা ছুঁচলো ও লম্বা, আর ভাঙা দু গালের ওপর ঝুলে থাকতো নোংরা চুলের গোছা। হাত গুনে ভবিষ্যৎ বলে ভালোবাসায় মন্ত্রপুত ওষুধ বেচে
তার আত্মাটা খাবার জুটে যেত। তবে বুড়িটার একটা গুণ ছিল, কারো খারাপ সে করতো না, অন্তত তার প্রতিবেশীরা তাই বলতো। কিন্তু একদিন এক ভ্যাপসা গরমের রাতে নিজের বাড়ির ছাদে উঠে গেল সেই মায়াবিনী। কেউ ঠিক জানে না সে পা পিছলে পড়ে গিয়েছিল না উড়ে চাঁদে যাবার চেষ্টা করেছিল। সে যাই হোক, 6 তলার নিচের অ্যাসফল্টের রাস্তা থেকে তাকে চেঁচে তোলা হয়, নিয়ে আসা হয় এখানে এবং 14 নম্বর ড্রয়ারে জমা দেওয়া হয়। শীততাপ নিয়ন্ত্রিত বাক্সে বন্দী হয়ে সে 4 দিন ছিল। তারপর দূরের কোন রাজ্য থেকে তার এক কেতাদুরস্ত ছেলে এসে হাজির হলো মৃতদেহ দাবি করতে। সে চলে যাবার পরেও ওলাফ ডেলি স্বস্তি পায়নি। বুড়ো খালি বলেছে, বাইরে বলছি, 14 নম্বর ড্রয়ার থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, ঠিক যেন গন্ধকের মতো। আমি কিন্তু টের পাইনি। যে বদ গন্ধ আমার নাকে ধরা পড়ে তা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির গন্ধ, যেখানে ক্লাসের পড়াশোনার সঙ্গে তাল রাখতে আমাকে রোজ হিমশিম খেতে হয়। রেকর্ডের খাতা থেকে চোখ সরিয়ে ঘরগুলোই নিয়মমাফিক টহলে বেরোলাম। পাশের ঘরটা আকারে বেশ বড়, উজ্জ্বল আলোয় আলোকিত, ঠান্ডা এবং নিষ্প্রাণ। ঘরের মেঝে তকতকে ধূসর টালিতে বাঁধানো এবং তা থেকে সামান্য অ্যান্টিসেপটিকের গন্ধ নাকে আসছে। ঘরের ও প্রান্তে বড় 2 পাল্লার দরজা, সেটা পেরোলেই ছোট্ট বারান্দা। মৃতদের প্রথম সেখানে এনে রাখা হয়। দরজার কাছেই ছোট ছোট চাকা লাগানো লম্বা সরু মার্বেল পাথরের টেবিল। সুখের কথা, এই মুহূর্তে সেটা খালি, ঘষে মেজে পরিষ্কার করা এবং অনিবার্য ব্যবহারের জন্য অপেক্ষা করছে। শীততাপ যন্ত্রের চাপা ফিসফিসে গুঞ্জন যেন সোনার চেয়ে অনুভব করা যায় বেশি। আমার ডান দিকে অতি কায় মৌচাকের মতো দাঁড়িয়ে রয়েছে সারি সারি ড্রয়ারের থাক। এখানে মৃতদেহগুলো রাখা হয় কেউ দাবি করবে বলে, নয়তো শেষমেশ কোম্পানির খরচায় সেগুলো কবর দেওয়া হয়। যে যে ড্রয়ারে লাশ আছে সেগুলোর জাহাজের টিকিটের মতো কার্ড লাগানো আছে। লাশ রাখার সময় সরু তার দিয়ে কার্ডকে ড্রয়ারের হাতলের সঙ্গে বেঁধে দেওয়া হয়। নিছক কোনো শব্দ শোনার আশাতেই হালকা সুরে শীষ দিতে দিতে ড্রয়ারের কার্ডগুলো রেকর্ড খাতার লেখা নামগুলোর সঙ্গে মনে মনে মিলিয়ে নিতে লাগলাম আমি। 14 নাম্বার ড্রয়ারের কাছে আসতেই একটা গন্ধ যেন নাকে এলো। গন্ধ শুকতে গিয়ে হাঁচি পেল। আপন মনেই বিড়বিড় করে বললাম, এই তাহলে ওলাফ ডেলির গন্ধকের গন্ধ। 14 নম্বর ড্রয়ার পেরিয়ে 2 পা গিয়েই থমকে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে ঘুরে তাকালাম। 14 নম্বরে কোনো দেহ আছে বলে রেকর্ড খাতায় ওলাফ কোনো নাম লেখেনি, কিন্তু ড্রয়ারের হাতলে দেখছি কার্ড ঝুলছে। ড্রয়ারের কাছে এসে ঝুঁকে পড়লাম, হাত বাড়ালাম কার্ডটার দিকে। আমার ঠোঁট থেকে শীষের শব্দ ক্রমে মিলিয়ে গেল নিস্তব্ধতায়। অন্যমনস্কভাবে এই কার্ডটাকে একবার উল্টে দেখলাম, তারপর আবার আরও একবার দেখলাম। আগের চেয়ে আরও বেশি ক্ষিপ্রতায় সোজা হয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলাম। কার্ডের 2 পাশটাই সাদা। ওলাফ বুড়ো হতে পারে, কিন্তু এখনো ওর ভীমরতি ধরেনি। ড্রয়ারের কার্ডে নাম লিখতে ভুলে যাওয়াটা তো ওর স্বভাব নয়। তারপর আপন মনেই হেসে উঠলাম। বেটা বুড়ো বোধ হয় আমার সঙ্গে মশকরা করতে চাইছে। ওলাফ যে ঠাট্টা মশকরাও করতে পারে এ ধারণা আমার আগে ছিল না। আমার ঠোঁটে শীষের শব্দ শুরু হলো আবার। ড্রয়ারটার হাতল ধরে একটা হ্যাঁচকা টান মারলাম। ছোট ছোট রোলারে ভর করে ড্রয়ারটা সরসর করে খুলে এলো। আমার শীষের সুর পাল্টে গেল এক চাপা চিৎকারে এবং মাঝপথেই থমকে গেল।
ড্রয়ারের মেয়েটা বয়সে যুবতী, মাথায় চুল সোনালি, যথেষ্ট সুন্দরী, এমনকি মরে যাবার পরেও। জুতোর ভেতরে আমার পায়ের বুড়ো আঙুল গুটিয়ে যেতে চাইল। মেয়েটার দিকে অপলকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটার মুখের গড়ন চমৎকার, গায়ের চামড়া বিবর্ণ তামাটে, সার্নিটের মতো। চোখ দুটো এমনভাবে বোজা, ঠিক যেন ঘুমোচ্ছে। লম্বা লম্বা চোখের পাতা যেন ঘন ছায়ার রেখা। পরনে সাদা নাইলনের ইউনিফর্ম, কলারে নার্সদের পিন আটা। একমাত্র ব্যক্তিগত সাজসজ্জা বলতে একটা সোনার ব্রেসলেট, সরু চেনের সঙ্গে লাগানো একটা ছোট্ট লকেট। লকেটে দুটি আদ্যাক্ষর খোদাই করা, ZL। স্বর্ণকেশির থেকে চোখ সরিয়ে চটপট ফিরে এলাম পাশের ঘরে। টেবিলে রাখা রেকর্ডের খাতাটা এক ঝটকায় কাছে টেনে নিলাম। বুড়ো ডেলির প্রতি আমি অবিচার করতে চাই না। রোজকার ভর্তির নামের লিস্টে আঙুল বুলিয়ে চললাম, ইতস্তত করলাম। আগের পাতা উল্টে গতকালের লিস্টে চোখ বোলালাম। তারপর তার আগের দিনটাকেও দেখলাম। না, 14 নম্বর ড্রয়ারে কাউকেই ভর্তি করা হয়নি। আবার লাশ ঘরের দিকে রওনা হলাম। শীষ দিতে ঠোঁট ছুঁচলো করলাম, তবে শীষের শব্দ বের হলো না। দু ঘরের মাঝের দরজাটার ওপর দিকটা কাঁচের, কাঁচ ভেদ করে চোখ মেলে দিলাম। দরজা খোলার কোনো প্রয়োজনই নেই। 14 নম্বর ড্রয়ারটা আমি খোলা রেখেই এসেছি, এবং স্বর্ণকেশী ZL এখনো সেখানে রয়েছে। এ সত্য জীবনের মতোই বাস্তব এবং মৃত্যুর মতোই অমোঘ। সন্তর্পণে টেবিলে বসলাম, রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম। একটা গভীর নিঃশ্বাস টেনে ফোন তুলে নিলাম। ডায়াল করলাম ওলাফ ডেলির নাম্বার। ওর ফোন যখন বাজছে, আমি তখন একটা চোরা চাউনি ছুড়ে দিলাম লাশ ঘরের দিকে। 6বার কি 7বার ফোন বাজার পর ওলাফের বউ ঘুম জড়ানো গলায় জবাব দিল, না, ওলাফের সাথে কথা বলা সম্ভব নয়, সে এখনো বাড়ি ফেরেনি। তারপর হঠাৎই ও একটু নরম সুরে বলে উঠল, 1 মিনিট ধরুন, মনে হয় ও ফিরে এসেছে। গলা খাঁকিয়ে দিয়ে বউয়ের কাছ থেকে ফোনটা নিল ওলাফ। হ্যালো, কি ব্যাপার? আমি ট্রুলি ব্রেনসন বলছি, মিস্টার ডেলি। তোমার ইয়ার দোস্ত কে কোথায় বোতল খুলেছে, তার জন্য আমি তোমার জায়গায় ডিউটি দিতে পারবো না। না স্যার, তা নয়। আমি আসলে ওই 14 নম্বর ড্রয়ারের মেয়েটা সম্পর্কে কিছু খবরাখবর দরকার। 14 নম্বরেতেও কেউ নেই টুলি? হ্যাঁ স্যার, আছে। 14 নম্বরে একটা মেয়ে আছে, অল্প বয়সী, সোনালি চুল, ফুটফুটে একটা মেয়ে। মরেছে বলে বিশ্বাসই হতে চায় না। আপনার নিশ্চয়ই মনে আছে, শুধু খাতায় মেয়েটার নাম এন্ট্রি করতে পারেননি, আপনি ভুলে গেছেন হয়তো। শুনতে পেলাম মিসেস ডেলি ওলাফকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বউয়ের সঙ্গে কথা বলতে গিয়ে ওলাফের স্বর পাল্টে গেল। মনে হয় ব্রানসন ছোকরা আজ রাতে ওর ফ্লাস্কে হুইস্কি নিয়ে এসেছে। না স্যার, যে অবস্থা তাতে আমার হুইস্কির দরকার, কিন্তু সঙ্গে তো 1 ফোঁটাও নেই। শুধু যা অবস্থা তাতে তা হলো 14 নম্বর ড্রয়ারে একটি সোনালি চুল মেয়ের মৃতদেহ, যার নামটা আপনি খাতায় টুকতে ভুলে গেছেন। এরকম ভুল আমার কি করে হবে? ওই তো মেয়েটা চোখের সামনেই রয়েছে, বিশ্বাস না হলে আপনি দেখে যান স্বচক্ষে। তাই করতে হবে দেখছি খোকা, তুমি আমার নামে বিরাট বদনাম দিচ্ছ। ও এত জোরে রিসিভারটা নামিয়ে রাখলো যে আমার কানের পর্দা কেঁপে উঠল। অত্যন্ত শান্তভাবে ফোন নামিয়ে রাখলাম, একটা সিগারেট ধরিয়ে ফ্লাস্ক থেকে কফি ঢাললাম। তারপর আর একটা সিগারেট ধরিয়ে কফিতে চুমুক দিলাম, এবং অবশেষে আবার একটি সিগারেট ধরালাম। আর এক ঢোক কফি খেয়ে সিগারেটের প্যাকেটের দিকে হাত বাড়ালাম। আর তখনই লক্ষ্য করলাম ইতিমধ্যে 3-3টে সিগারেট ধরিয়ে ফেলেছি, এবং অ্যাশট্রে থেকে সেগুলো ধোঁয়া একে বেঁকে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে।
কাষ্ঠ হাসি হেসে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য দুটো টান দিয়ে সিগারেট নিভিয়ে দিলাম। ঝোড়ো সমুদ্র জাহাজের মাস্তুলের মতো ওর খোঁড়া পা নিয়ে ওলাফ এসে হাজির হলো। ওর আগুন ঝরা দৃষ্টির উপর আমি হাসি ছুড়ে দিলাম। যতখানি সম্ভব আশ্বাস ঢেলে দিলাম সে হাসিতে। তারপর ওকে ইশারা করলাম লাশ ঘরের দিকে। সুইং ডোর ঠেলে ওলাফ লাশ ঘরে ঢুকল, আমি ঠিক ওর পিছন পিছনে। 14 নম্বর ড্রয়ারটা এখনো হাট করে খোলা। ও ড্রয়ার পর্যন্ত যাওয়ার কষ্টটা করল না, বরং ড্রয়ারটার দিকে এক পলক দেখেই বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো আমার মুখোমুখি। ও রাগে গর্জে উঠল, ব্রানসন, আমার বয়স 20 বছর কম হলে তোমার নাকটা থেতলে দিতাম। তোমার সাহস আছে বলতে হবে। একটা ক্লান্ত বুড়ো মানুষকে এই হতচ্ছাড়া জায়গায় টেনে এনেছ। আর আমি ভাবতাম আজকালকার ছেলে ছোকরাদের মধ্যে তুমি অনেক ভালো। কিন্তু মিস্টার ডেলি। আর কিন্তু বলে লাভ নেই ছোকরা, তোমার নামে আমি রিপোর্ট করব। উদ্ভ্রান্তের মতো আবার তাকালাম 14 নম্বর ড্রয়ারের দিকে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটাকে, সোনালি চুল, সুন্দরী এবং মৃত। আমাকে ঠেলা মেরে সরিয়ে ওলা বেরিয়ে যেতে চাইল ঘর থেকে। আমি ওর হাত চেপে ধরলাম। ভয়ে আমার অবস্থা মুরগির ছানার মতো, এবং পারলে পালক সমেত খোলস ছেড়ে দিতে হয় তখন। আর শুনুন শুনুন, মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন তো? মানে আমি জানি স্পষ্ট দেখেছেন। ওলাপ চেঁচিয়ে জবাব দিল, ঠিক যা আছে আমি স্পষ্ট তাই দেখতে পাচ্ছি। একটা খালি ড্রয়ার, ঠিক তোমার এই ফাঁকা মগজের মতনই খালি। আমি ওর হাত খামচে ধরলাম, প্রাণ গেলেও ছাড়ছি না। আপনি কি ধরনের ঠাট্টা করছেন? হ্যাঁ, আমার মাথায় ঢুকছে না কিছুই। ঠিক তাই, না আমারও মাথায় ঢুকছে না। তাহলে আপনি ড্রয়ারটার দিকে আরেকবার দেখুন, আর এই খামখেয়ালি বন্ধ করুন। আমার যা দেখার আমি দেখেছি। কোনো গর্দভ দামড়া ছাড়া এক বুড়োকে রাত বিরেতে তার বাড়ি থেকে বের করবে না। এক ঝটকায় ওলাফ হাত ছাড়িয়ে নিল, ঝড়ের মতো দরজা পার হয়ে বেরিয়ে গেল। সদর দরজায় পৌঁছে ও থামল, ঘুরে দাঁড়িয়ে আঙুল তুলে শাসালো আমাকে। আর হাবাতে বজ্জাত ছোকরা, কাল থেকে অন্য চাকরি খুঁজতে শুরু করো। ওলাফকে অনুসরণ করে আমি পাশের ঘর পর্যন্ত এসেছিলাম। এবার ঘুরে তাকালাম লাশ ঘরের দিকে। একটা হতাশার আর্তনাদ বেরিয়ে এলো আমার মুখ থেকে। কাচের সার্সি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ZL এখনো 14 নম্বর ড্রয়ারেই রয়েছে। আপন মনেই বিড়বিড় করে বললাম, লক্ষ্মী মেয়ে আমার, চলে যাও দেখি। আমি চোখ বন্ধ করছি, সেই ভাগে তুমি কেটে পড়ো। চোখ বন্ধ করলাম, আবার খুললাম। না, মেয়েটা যায়নি, ড্রয়ারেই রয়েছে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে গিয়ে ধপ করে চেয়ারটায় বসে পড়লাম। কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না, কারণ কাজের ব্যস্ততার ইঙ্গিত নিয়ে দরজার কলিং বেল বেজে উঠল। আচমকা তীক্ষ্ণ শব্দে চেয়ার ছেড়ে প্রায় হাতখানেক লাফিয়ে উঠলাম। স্মিথ আর ম্যাকলিন তখন শতচ্ছিন্ন পোশাক পরা এক বুড়োকে স্ট্রেচার থেকে নামিয়ে রাখছে মার্বেল পাথরের টেবিলের ওপর। বেচারা এক চলন্ত ট্রাকের সামনে গিয়ে হাজির হয়। একে জন ডো নাম দিয়ে বরফ ঘরে ঢুকিয়ে দাও। একেবারে থেতলে গেছে, তাই না বেনসন? জন ডোর ওপর থেকে চাদরটা সরিয়ে নিয়ে দাঁত বের করে হাসল স্মিথ। ও সবসময় আমার সঙ্গে এরকম বজ্জাতি করে, কারণ ও জানে আমার পাকস্থলী তেমন মজবুত নয়। হ্যাঁ, তা যা বলেছ, তবে ওই মেয়েটার মতো নয়। ওর গায়ে এতটুকু দাগ পর্যন্ত নেই। হ্যাঁ, সুন্দর সোনালি চুল মেয়েটা 14 নম্বর ড্রয়ারে যে আছে। স্মিথ ও ম্যালকিন দুজনেই বাইরে বের করা খোলা ড্রয়ারটার দিকে দেখল, তারপর তাকালো পরস্পরের দিকে। টুলি ভাই, তোমার শরীর কেমন আছে? ভালোই আছে, স্পষ্ট টের পেলাম। আমার কপালের ভাঁজে বরফ জমতে শুরু করেছে। ঘুমের কোনো গোলমাল হয়নি তো? কোনো বাজে স্বপ্ন টপ্ন বারবার দেখছো নাকি? কই না তো, কিন্তু 14 নম্বরের মেয়েটা, তোমরা যদি ওকে এনে না থাকো তাহলে হয়তো কলিন্স আর স্নেলভি এনেছে। ওরাই তাহলে মেয়েটা সম্পর্কে খবর টবর দিতে পারবে। স্মিথ আর ম্যালকিন আমার কাছ থেকে সরে গেল। তারপরই
স্মিথের দম ফাটা হাসি লাশ ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। সুন্দরী মেয়ে, সোনালি চুল, 14 নম্বর ড্রয়ার, যেখানে ওই হতভাগী ছিটেল বুড়িটা ছিল। ঠিক আছে বেনসন, বুঝেছি। ম্যালকিন হতভম্ব হয়ে তার সঙ্গীর দিকে তাকালো। খুব সহজ। টুলির এখানে একা একা ভীষণ একঘেয়ে লাগে, তাই আমাদের সঙ্গে একটু মজা করবার জন্য এই গপ্প ফেদেছে। কি বলো টুলি? স্পষ্টই বোঝা গেল মেয়েটাকে ওরা দেখতে পাচ্ছে না, আর পাবেও না। হঠাৎ বুঝতে পারলাম আমি যদি আরো জোর করি তাহলে বিপদটা শেষ পর্যন্ত আমারই হবে। সুতরাং মাখন তোলায় দুধের মতো সাদা হাসিতে ফেটে পড়লাম। যা বলেছ, খাটুনির কষ্টটা তো ভুলতে হবে। দেখো টুলি ভাই, ওই লাশ যেন গরম হয়ে না ওঠে। আর এক দফা হাসি হেসে ও চলে গেল। কিন্তু স্মিথের পিছন পিছন বেরোবার সময় ম্যালকেন বার কয়েক ঘাড় ফিরিয়ে চিন্তিত দৃষ্টি ছুড়ে গেল আমার দিকে। আমার অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজাটা বন্ধ হলো। এই মুহূর্তে আমার সঙ্গীর ভীষণ প্রয়োজন। লাশ ঘরে আমি একা জীবিত প্রাণী, এই কথা ভেবে এই প্রথম আমার পাকস্থলী যেন কুকড়ে ছোট হয়ে গেল, ঠিক ঠান্ডা শুকনো খেজুরের মতো। এত সাবধানে 14 নম্বর ড্রয়ারকে পাশ কাটিয়ে চলে এলাম যেন গভীর খাদের ওপর দিয়ে এক ভঙ্গুর কাঁচের সেতু পার হচ্ছি। জেডেলকে লক্ষ্য করে চাপা গলায় বলে উঠলাম, চলে যাও বলছি, চলে যাও। একটা ছায়া, যে ছায়া আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, সুতরাং তার কেটে পড়াই ভালো। একটা ছায়া যাকে উদ্দেশ্য করে এত কিছু বলা, সে কিন্তু নির্বিকার রইল। বরং কোনো সুরে অস্তিত্বহীন একটা মৃতদেহের সঙ্গে কথা বলছি তা ভেবে আমি নিজেই ভয় পেলাম। পাশের ঘরের টেবিলে ফিরে এসে বসলাম। কয়েক সেকেন্ড এক বিচিত্র কাঁপুনি দিয়ে গেল আমার শরীরে। তারপর একটা উৎসাহী চিন্তা ঝলসে উঠল মনের মধ্যে। হয়তো ওলাফডেলি, স্মিথ ও ম্যালকেন সবাই মিলে আমার সঙ্গে মজা করছে। হয়তো জেড-এল এর মৃতদেহ কলিন্স আর স্মেলভিন নিয়ে এসেছে, কারণ দিনের বেলায় ওরাই লাশ এনে জমা দেয়। তারপর ওরা হয়তো ভেবেছে ওই কলেজের ছোকরাকে ভয় দেখিয়ে দারুণ একটা মজা করা যাবে। মেজাজটা সামান্য ভালো হলো। হাত বাড়িয়ে রিসিভার তুলে নিয়ে জুড লরেন্সকে ফোন করলাম। জুড আমার বাবার গল্ফ খেলার সঙ্গী এবং হোমিওসাইড ডিপার্টমেন্টের সাদা পোশাক ডিটেকটিভ। আমার সম্পর্কে ওর ধারণা ভালোই, এবং সত্যি বলতে কি, এই চাকরিটার জন্য ওই আমাকে সুপারিশ করেছিল। টেলিফোন করে শুনলাম জুড সই করে বেরিয়ে গেছে, কিন্তু ওরা চেষ্টা করে লকার রুমে জুডকে পেয়ে গেল। টুলি ব্রেনসন, মিস্টার লরেন্স। কেমন চলছে টুলি? একটা মুশকিলে পড়ে গেছি। বলে ফেলো। হ্যাঁ, মানে মনে হচ্ছে একটা লাশের ব্যাপারে আমাদের রেকর্ড খাতায় একটু গোলমাল হয়েছে। একটা মেয়ে, সোনালি চুল, নার্স, নামের আদ্যাক্ষর জেড-এল। তাহলে ওলাফডেলিকে ফোন করে দেখো টুলি। হ্যাঁ স্যার, কিন্তু জানেন তো ডিউটি থেকে ছাড়া পাওয়ার পর ওলাফের কি অবস্থা হয়। এতক্ষণে ও স্বপ্নের দেশে পৌঁছে গেছে, আর আমি ওকে এই সময় বিরক্ত করতে চাইছি না। ও ভীষণ ক্ষেপে যাবে। জুড দরাজ গলায় হেসে উঠল। না, বেচারাকে দোষ দেওয়া যায় না। মেয়েটা সম্বন্ধে কিছু তাহলে জানো না? না, যা বললাম শুধু তাই। মেয়েটা বেওয়ারিশ নয়, এ আমি হলপ করে বলতে পারি। এর মতো মেয়ে, বিশেষ করে স্বাভাবিক কারণে যে মারা গেছে, বেসরকারি কবরখানায় যার যাওয়ার কথা, এখানে আসার কথা নয়। জুড বলল, সুতরাং মর্গে যখন এসেছে তখন মেয়েটা স্বাভাবিকভাবে মারা যায়নি। সে ছাড়া আর কি হতে পারে? খুন? অন্য কোনো কারণ তো মনে পড়ছে না। নিশ্চয় সন্দেহজনক। ঠিক আছে টুলি, দেখছি তোমার জন্য কি করতে পারি। আপনাকে কষ্ট দিতে হচ্ছে বলে ভীষণ খারাপ লাগছে স্যার। কষ্ট? কষ্টের কি আছে? গোটা দুয়েক টেলিফোন করলে কাম ফতে হয়ে যাবে।
ধন্যবাদ মিস্টার লরেন্স। ফোন রেখে দিলাম। জুড লরেন্সের টেলিফোনের অপেক্ষা করতে করতে উঠে গেলাম লাশ ঘরের দরজার কাছে। আস্তে আস্তে সার্সির ফাঁক দিয়ে নজর চালিয়ে নিশ্চিত হতে চাইলাম আমি যে 14 নম্বর ড্রয়ারে মেয়েটার ছায়া এখনো আছে। হ্যাঁ, আছে। পা টেনে টেনে আবার ফিরে এলাম টেবিলের কাছে। মনে হলো আমি যেন এক ক্লান্ত বৃদ্ধ মানুষ। অবশেষে ফোন যখন বাজলো, আমি ছো মেরে রিসিভার তুলে নিলাম। সিটি মর্গ, টুলি বেনসন বলছি। আমি জুডো টুলি। আপনি কি? হোমিসাউড থেকে কোনো খবর নেই টুলি। জেডেল নামে কোনো সোনালি চুল মেয়ে গত 24 ঘন্টায় খুন হয়নি। ও, সত্যিকারের যন্ত্রণার আর্তনাদকে মাঝ পথে টুটি টিপে থামিয়ে দিলাম। নার্সদের খাতাপত্তরেও খোঁজ নিয়েছি। তোমার বর্ণনা মতো একজন নার্সকে পাওয়া গেছে। যুবতী, সোনালি চুল, সবে ট্রেনিং শেষ করেছে। ওর নাম জেলা ল্যাংট্রি। থাকে 711 ইস্টল্যান্ড অ্যাভিনিউতে। সম্প্রতি সিটি হাসপাতালে কাজে ঢুকেছে। যদি ওর কোনো বিপদ আপদ হয়ে থাকে তাহলে তো গত আধ ঘন্টায় হয়েছে, কারণ কিছুক্ষণ আগেই শিফট বদলের সময় ও ডিউটি শেষ করে বাড়ি রওনা হয়ে গেছে। জুডের কথা ও 14 নম্বর ড্রয়ারের ছায়া যোগ করলে একটাই অবিশ্বাস্য উদ্ঘট সম্ভাবনা বাকি থাকে। সেটা এতই ভয়ঙ্কর ও অপার্থিব যে আমার মাথার চুল ছুঁচের মতো খাড়া হয়ে উঠল। মিস্টার লরেন্স, আমার যেন কেমন মনে হচ্ছে জেলা ল্যাংট্রি কোনোদিন জীবিত অবস্থায় বাড়ি পৌঁছাবে না। তার মানে কি বলছো তুমি টুলি? না, সেই মায়াবিনী যে ড্রয়ারে, মানে বুড়িটার কথা, বুঝতে পারছেন? কি সব আবোল তাবোল বকছো টুলি? তুমি নেশা করেছো নাকি? না স্যার। শরীর ঠিক আছে তো? আমি মানে ওই মানে হ্যাঁ হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ মিস্টার লরেন্স। 20 মিনিট পরে আমার ঝকঝকে 4 চাকা ইস্টল্যান্ড অ্যাভিনিউতে এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে নম্বর খুঁজতে পা বাড়ালাম। বুঝলাম ঠিক জায়গাতেই এসেছি এবং 711 নম্বর সহজেই পেয়ে গেলাম। একটা ছোট সাদা রঙের বাড়ি, সঙ্গে লাগোয়া ছোট উঠোন। জায়গাটা অন্ধকার, নির্জন, শান্ত। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে যখন গর্দব মনে হচ্ছে, তখন হঠাৎই সামনের চৌরাস্তা থেকে ডিজেল ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখি একটা সরকারি বাস ভারী শরীর নিয়ে দূরে মিলিয়ে যাচ্ছে। একটা দলছুট ম্যাপল গাছের ছায়ায় দাঁড়িয়ে দেখলাম একটা মেয়ের ছায়া শরীর ইস্টল্যান্ড এভিনিউ ধরে আমারই দিকে এগিয়ে আসছে। কিন্তু বাস থেকে মেয়েটা একা নামেনি। ওর ঠিক পিছনে আরো লম্বা ভারী একটা ছায়া, একটা লোক। দৃশ্যটা দেখে আমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। মেয়েটা টের পেল ওর পিছনে কেউ আসছে, তাই তাড়াতাড়ি পা চালাতে শুরু করলো। লোকটাও চলার গতি বাড়িয়ে দিল। মেয়েটা পিছন ফিরে তাকালো, আরো জোরে পা চালালো। বলতে গেলে এখন ছুটছে। ফুটপাতে লোকটার পায়ের শব্দ স্পষ্ট ও দ্রুত হয়ে বাঁচতে লাগলো। সে মেয়েটার ঘাড়ের ওপর এসে পড়তেই মেয়েটার চিৎকার মাঝপথে থেমে গেল। ফুটপাতে ওরা তখন ঝুঁঝে চলেছে। লোকটা বাহুর খাঁজে মেয়েটার গলা চেপে ধরেছে। মেয়েটা হাত পা ছুটছে আর ছটপট করছে। ম্যাপেল গাছের আড়াল থেকে আমি এমনভাবে ছুটে গেলাম যেন অদৃশ্য দামামা আমাকে রক্তের হোলি খেলায় যোগ দেবার জন্যে হাত ছানি দিয়ে ডাকছে। লোকটা আমার পায়ের শব্দ পেয়েই মেয়েটাকে ছেড়ে দিল। আমি সরাসরি গিয়ে লোকটার উপরে পড়লাম। আমার কাঁধ ওর পেটে আঘাত করল। লোকটা সজোরে একটা হাঁটু তুলল। আঘাতটা আমার থুতনিতে এসে লাগলো। আমি ফুটপাতে এসে পড়লাম এবং লোকটা ঘুরে দাঁড়িয়ে ছুটে পালালো। শক্ত অথচ কোমল হাত আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। এই প্রথম আমি জেলা ল্যাংট্রির চোখের দিকে তাকালাম।
ছায়াময় রাতে কৃতজ্ঞতা মাখানো ভারী সুন্দর ধোঁয়াটে চোখ। আপনার লাগেনি তো? না, ঠিক আছে। আপনি? না না না, আমার কিছু হয়নি। মেয়েটা আস্তে আস্তে আস্থা ফিরে পাচ্ছে। ভাগ্যিস ঠিক সময় আপনি এসে পড়েছেন। আমি মানে এদিক দিয়ে যাচ্ছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। ওই লোকটার নামে পুলিশে রিপোর্ট করে লাভ নেই, মুখ দেখতে পাইনি, ওরা ধরতে পারবে না। আমি বাড়ি যাচ্ছিলাম, একটু এগিয়ে আমার বাড়ি। আমরা হাঁটতে শুরু করলাম। মেয়েটা বলল ওর নাম জেলা, আর আমিও বললাম আমার নাম টুলি। ওর বাড়ির দরজায় পৌঁছে আমরা পরস্পরের চোখে তাকালাম এবং আমি জানতে চাইলাম কখনো ওকে ফোন করলে কোনো অসুবিধা আছে কিনা। ও বলল হাতের কাছে টেলিফোন খালি পেলেই করতে। দেখলাম ও বাড়িতে ঢুকে গেল। গাড়িতে ফিরে আসার পর আমি শীষ দিতে শুরু করলাম। মর্গে ফিরে এসে সোজা এগিয়ে গেলাম 14 নম্বর ড্রয়ারের দিকে। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে জেলা ল্যাংপ্রিট ছায়াকে ড্রয়ারে আর দেখা যাবে না, কারণ এইমাত্র ওকে মৃত্যুর করাল গ্রাস থেকে উদ্ধার করা হয়েছে। সুতরাং 14 নম্বর ড্রয়ারের কাছে দাঁড়িয়ে ভালো করে অনেকক্ষণ ধরে দেখলাম, না, আমার অনুমান অন্তত ভুল হয়নি। জেলা ল্যাংপ্রিট ছায়া ড্রয়ারে আর নেই। নতুন যে মেয়েটা রয়েছে তার মাথায় সুন্দর একরাশ লাল চুল।